সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের যে সবজি বাগান, সেই সবজি বাগান সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা হবে এবং সম্পূর্ণ আলোচনায় প্রচুর টিপস দেওয়া থাকবে বিভিন্ন সবজি সম্বন্ধে। তাই সমস্ত সুপ্রিয় দর্শকবৃন্দকে এবং ভাই বোনদের রিকোয়েস্ট করব যে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। যদি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন। একটি লাইক ভিডিও তৈরিতে যথেষ্ট উৎসাহ প্রদান করে। আর যদি মনে হয় ইনফরমেটিভ টিপস ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে পৌঁছায়, ছাদ বাগান সম্বন্ধে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমরা ছাদের ওপর সবজি বাগানের সম্বন্ধে আলোচনা করতে গিয়ে যেগুলো করব সেগুলো ফুলকপির চারা, টমেটো, 40 দিনের মধ্যে টমেটো কীভাবে উৎপাদন হয়, কত সুন্দর হয় উৎপাদন হয় সেটাও আলোচনা হবে। আমরা কাঁচা লঙ্কা সম্বন্ধে আলোচনা করব, বেগুন সম্বন্ধে আলোচনা করব, বেগুনি বেগুন এবং সবুজ বেগুন সমস্ত সম্বন্ধে আলোচনা আমরা করব এবং কুমড়ো সম্বন্ধে আমরা আলোচনা করব। কুমড়োর অতিরিক্ত ফলন কীভাবে আসবে সেই নিয়ে আলোচনা করব এবং লাউ সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা দেব। লাউ চাষের প্রচুর উৎপাদনের জন্য কী করা প্রয়োজন, মূলো, সিম, যে ইনস্ট্রুমেন্ট লাগে, গ্রো ব্যাগ, পলি ব্যাগ, মাটি ভর্তি, সার প্রয়োগ এবং সঙ্গে ভার্মি কম্পোস্ট যেটা ইউজ করি আমরা, আস্থা ভার্মি কম্পোস্ট ইউজ করি যাতে গিয়ে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়, এই সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। যার ফলে এই যে ঘন সবুজ যে বিভিন্ন সবজি উৎপাদন হয় সেই সম্বন্ধে বিশেষ টিপস থাকবে। কপি চাষ সম্বন্ধে আমরা বিশেষ আলোচনা থাকব। কপি চাষ এমন একটা চাষ যেটা ছাদ বাগানে খুব অল্প খরচে খুব সুন্দরভাবে করা যায়। এখানে যে ফুলকপি দেখছেন, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি সমস্তটাই ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে উৎপন্ন হয়ে থাকে। কুমড়ো এ তো সারা বছরের ফসল, শীত গ্রীষ্ম বর্ষা সর্বদা ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে কুমড়ো ফলে থাকে এবং সিম শীতকালীন ফসল, যেটি ঘন সবুজ বাগান হয়ে আছে। ধুদুল, কাঁচা লঙ্কা, বিট, গাজর এবং যে কম্পোস্ট সার, কিচেন কম্পোস্ট তৈরি হচ্ছে এখান থেকে, সেই সম্বন্ধে বিভিন্নভাবে যে ডিজাইন করা হয়েছে ছাদের, কোথায় কি বসানো হয়, কোন সময় কি বসানো হবে, শীত গ্রীষ্ম বর্ষা কোন ঋতুতে কোন মাসে কোন টাইমে বীজ বপন করতে হবে, চারা রোপণ করতে হবে, সমস্তটাই আজকের ভিডিওতে তথ্য থাকবে। যাক, আলোচনা আসা যাক। আমরা বেশ কিছু হারভেস্ট চাষ সম্বন্ধে আলোচনা করব এবং হারভেস্ট সম্বন্ধেও দেখিয়ে দেব এবং এই যে বিস্তারিত তথ্যগুলো আমরা আলোচনা করব বিভিন্ন বেড সম্বন্ধে। এই যে একটা বেড দেখছেন, বিশেষ বেড, 10 ফুট বাই 3 ফুট, যে বেডটিতে এক সাইডে বেগুন গাছ দেওয়া হয়েছে, অন্যদিকে লাউ গাছ দেওয়া হয়েছে। একদিকে মাচার লাউগুলো ফলতে শুরু করেছে, এরা বয়সপ্রাপ্ত হবে, অন্যদিকে ওই বেড থেকে লাউ চারাগুলো মাচায় উঠে যাবে। এখন আমরা সবজি বাগান থেকে সবজি হারভেস্ট করব। প্রথম আমরা লাউ দিয়ে শুরু করব। এখানে একটি লাউ আছে, এটাও হারভেস্টিং করে নিলাম। দুটি লাউ আমরা আজকে সংগ্রহ করলাম এবং যেটি সংগ্রহশালায় আমরা রাখলাম। এবার আমরা কুমড়ো চাষ সম্বন্ধে কিছু আলোচনা সেরে নেব। আমরা এই কুমড়োর গাছটা জুলাইয়ের লাস্ট উইকে বসিয়েছিলাম, যেটি অলরেডি সেপ্টেম্বর থেকে আমরা কুমড়ো সংগ্রহ করছি। এখনও মাচায় প্রচুর পরিমাণে কুমড়ো ঝুলছে, যে কুমড়োগুলো আমরা রেগুলার ফ্যামিলিতে
প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এই যে কুমড়োর ফলন, এর জন্যে যেটা করতে হয়, এর চাষটা একটু অন্যরকম করতে হয়। কুমড়ো গাছের শিকড় প্রসারিত হওয়ার জন্যে কমপক্ষে 10 ফুট লম্বা একটি 2.5 ফুট চওড়ার বেড তৈরি করেছি, যার নিচে কিচেন ওয়েস্ট দিয়ে যে কম্পোস্ট সার তৈরি হয়েছে এখানে, এই কম্পোস্ট সারগুলো নিচে দিয়ে তার উপর মাটি দিয়ে এই চাষটি করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে একটি বাঁশের দুদিকে দুটো কুমড়ো হয়েছে, একই ডালে দুটো গাঁটে দুটো কুমড়ো হয়েছে। এই রকম প্রচুর কুমড়ো বাগানে আছে, তার মধ্য থেকে আজকে একটি হারভেস্ট করে নিচ্ছি। যে কথাটা বলছিলাম, কুমড়ো গাছের 3 মাসের খাবার অন্তত প্রথমেই দিয়ে দিলে তবে ভালো উৎপাদন পাওয়া যায়। আমরা 2 ড্রাম কিচেন কম্পোস্ট দিয়েছিলাম, যেখান থেকে আমরা প্রচুর পরিমাণে কুমড়োর উৎপাদন পেয়েছি। এখানে একটি কুমড়ো আজকে আরও কেটে নিলাম, এবং দেখা যাচ্ছে পাশের কুমড়োটাও পেকেছে, গাছটা একটু নিকম হয়ে গেছে। এই কুমড়োটাও আমরা কেটে আজকে সংগ্রহশালায় রাখবো। আমরা এই কুমড়োটাও কেটে নিলাম, কেটে আজকে সংগ্রহশালায় বাস্কেটের মধ্যে রাখলাম। যে বাস্কেটের মধ্যে আমরা কুমড়োগুলো রাখছি, যে আমরা বাগান থেকে কিছু শিম আজকে সংগ্রহ করে নিচ্ছি। যে শিমগুলো গাছে প্রচুর পরিমাণে হয়েছে, যত্রতত্র যে ঘন যে শিমের বাগানটা হয়েছে, তাতে যে সমস্ত শিমের উৎপাদন হয়েছে, আজকে তা থেকে মোটামুটি 500 থেকে 700 গ্রাম শিম আজকে আমরা তুলে নিচ্ছি। কারণ এই 500 থেকে 700 গ্রাম শিম মোটামুটি ফ্যামিলিতে 2 থেকে 3 দিন হয়ে যাবে। কারণ অতিরিক্ত সবজি তুলে নিলে সেগুলো আবার ব্যবহার করা যাবে না। তাই যে সবজি আমরা ফ্যামিলিকে ছাদ বাগান থেকে সংগ্রহ করি, সেগুলো বিভিন্ন প্রতিবেশী এবং আত্মীয়ের মধ্যে কিছুটা বন্টনও করা হয়, তাতে আরও বেশি আনন্দ পাওয়া যায়। সকলের মধ্যে দিয়ে সবজি ব্যবহার করা সবজি বাগানের, এটা কিন্তু সত্যি খুব আনন্দদায়ক। দেখ, আজকে এই যে শিম চাষ, যে শিম আমরা হারভেস্ট করছি, সংগ্রহ করছি, এই শিম গাছ সম্বন্ধে কিছু আলোচনা করে নিই। আমরা আগস্টের লাস্ট উইকে এই শিমের, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে বীজ অঙ্কুরিত হয়েছিল, এবং সেগুলো যে আমরা যখন বসাই 3 ফুট বাই 4 ফুট দুটি বেডে এই শিমের গাছ আমরা রোপণ করেছিলাম, এবং যেগুলো আজকের দিনে একটি বিশাল আকার সবজি বাগানে পরিণত হয়েছে, এবং যেখান থেকে প্রচুর পরিমাণে শিমের উৎপাদন হচ্ছে। রেগুলার যেখান থেকে একটি ভালো শিম আমরা কালেক্ট করতে পারি। যা এই শিমের গাছে খরচ বিশেষ নেই, ওই একইভাবে মাটিতে তৈরি করার সময় ভার্মি কম্পোস্ট এবং কিচেন কম্পোস্ট দিয়ে মাটিতে তৈরি করে জাস্ট বসানো হয়েছিল। পরবর্তীকালে আর কোনো সার দেওয়ার প্রয়োজন হয় না, শুধুমাত্র রেগুলার জলসেচ দিলেই যথেষ্ট। এবং যখন শিমের উৎপাদন শুরু হয়, প্রায় 2 থেকে 2.5 মাস প্রচুর পরিমাণে শিম গাছ থেকে উৎপাদন পাওয়া যায়। এখন গাছ থেকে যে শিমগুলো তোলা হলো, এগুলো সংগ্রহশালায় যেখানে কুমড়ো রাখা আছে, লাউ রাখা আছে, তার সঙ্গে এক জায়গায় রেখে দেওয়া হলো। একটু সাজিয়ে গুছিয়ে রাখার প্রয়োজন আছে, কারণ একটি বাস্কেটের মধ্যে আরও বহু কিছু সবজি আমরা সংগ্রহ করব। এখন আমরা যেটা সংগ্রহ করলাম সেগুলো হচ্ছে কুমড়ো, লাউ এবং শিম। এখন আমরা বাগানের অন্য প্রান্ত থেকে কিছু ধুদুল সংগ্রহ করে নেব। এই সবুজ জাতীয় যে ধুদুলটা প্রচুর পরিমাণে উৎপাদন হয়। এই চাষের জন্য বিশেষ কিছু পরিশ্রম নেই, জাস্ট মাটি তৈরি করে ভার্মি কম্পোস্ট এবং কিচেন কম্পোস্ট দিয়ে মাটি তৈরি করে বীজ বপন করে দিলে গাছ জার্মিনেশন হওয়ার পর 1.5 থেকে 2 মাস শুধুমাত্র জল দিলেই এবং মাচায় যত্ন করে গাছটিকে তুলে দিলেই প্রচুর পরিমাণে ধুদুল উৎপাদন হয়। আমরা 2টি জাতের ধুদুলের চাষ করেছি, একটি সবুজ জাতের আর একটি সামান্য ইয়েলো কালার। দেখা গেল 3টে সবুজ ধুদুল আমরা তুললাম, এবং আরও কিছু ইয়েলো কালারের ধুদুল আছে। এদিকে 2টি ছিল, এটা
রেখে দিলাম। এবং আরও ওদিকে আরও কিছু ধুতুল দেখা যাচ্ছে, দুটো ইয়েলো কালারের ধুতুল আরও দেখা যাচ্ছে, এগুলো তুলে নেওয়া হলো। এই সবজিটি প্রচুর পরিমাণে ফলন হয়, প্রায় বিগত 2 থেকে আড়াই মাস ধরে প্রচুর পরিমাণে ধুতুল আমরা উৎপাদন পাচ্ছি। এবার আমরা আসবো বেগুনে। বেগুন গাছে বেগুন যেমন ফলন হয় তেমনি কিন্তু খাবার খায় প্রচুর। এই গাছটির সম্বন্ধে বলতে গেলে যেটা বলতে হয়, শুধুমাত্র ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট দিয়ে বেগুনের চাষটা হয় না ভালো রকম। কিছু ডিএপি, কিছু পটাশ, কিছু ইউরিয়া, রাসায়নিক সার বেগুন গাছে প্রয়োগ করতে হয়। এই যে দেখছেন বেগুন গাছে প্রচুর পরিমাণে সবুজ বেগুন ফুলে আছে, কাঁটা বেগুনের গাছ, যাতে আমরা প্রচুর পরিমাণে সবুজ বেগুনের উৎপাদন পাচ্ছি। এবং এই শীতকালে এই কাঁটা জাতীয় বেগুন গাছটিতে সবুজের বেগুন প্রচুর পরিমাণে ফলে, যেটা হারভেস্ট করছি, এবং প্রচুর জল খায়। যেমনি খাবার খায় তেমনি জল খায়। এই চাষটি করতে গেলে কিছু রাসায়নিক সার এবং নিয়মিত জলসেচ একটু বেশি পরিমাণে সকাল সন্ধ্যে দিলে ভালো হয়। কারণ যেহেতু আমরা ছাদ বাগানে চাষ করি, গ্রো ব্যাগের মধ্যে জল নিষ্কাশন হয়ে যায়, তাই গাছের গোড়ার রসালো রাখার জন্য জলসেচটা একটু ভালো রকম দিতে হয়। তাহলেই কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে বেগুনের উৎপাদন পাব। আমরা শীতকালীন যে সমস্ত কাঁটা বেগুন তুললাম সেগুলি এখন সংগ্রহশালায় রাখবো। অন্য সেক্টরে আরও বেশ কিছু লাল জাতীয় বেগুন হয়েছে, সেগুলো আমরা তুলে নেব। যেমনি সবুজ বেগুন ফলছে তেমনি বেগুনি কালারের এই বেগুনগুলো প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে। বেগুন গাছ বিভিন্ন জাতের বেগুন গাছ, ফ্যামিলি গাছ ছাদ বাগানে চাষ করা আছে, এবং রেশিও অনুযায়ী কোনো গাছে বেগুন ফলছে, কোনো গাছ মাঝারি সাইজের হয়েছে, যেটা পরবর্তীকালে যোগান দেবে। এদিকের গাছগুলো প্রচুর পরিমাণে বেগুনি কালারের বেগুন ফলেছে, যেগুলো আমরা তুলে নেব। বিভিন্ন জাতের বিভিন্ন চাষ আমি করে থাকি, কারণ যে কোনো সবজি এক রকমের জাতের করলে উৎপাদন ব্যাহত হতে পারে। যে কোন ফসলটা কীরকম উৎপাদন দেবে সেটি মাথায় রেখে চাষ করতে হয়, তাহলে উৎপাদন সবসময় যোগান পাওয়া যাবে। আমরা এবার ওলকপিতে আসবো। এদিকে সেক্টরে বেশ কিছু ওলকপি হয়েছে, আরও বাড়বে, কিন্তু একসঙ্গে তোলার চেয়ে আগে থেকে কিছু কিছু তুলে নিয়ে ব্যবহার করা খুব সুবিধাজনক। তাই আরও কিছু ওলকপি, আমরা দুটো ওলকপি আজকে তুলে নেব। এই দুটো ওলকপি একদিনের সবজিতে যথেষ্ট হেল্প করবে। দেখি আর কোনটা মোটামুটি তোলার মতো হয়েছে, সেটিকে আমরা সংগ্রহ করে নেব। এদিক থেকে এই ব্যাগটি তুলে নিলে এটাও বেশ ভালো সাইজে হয়েছে। এই দুটো ওলকপি আজকে সংগ্রহ করে নেব, এবং যেটি সংগ্রহ করে সংগ্রহশালায় আমরা রাখবো। ব্যাগ সমেত নিচে নামিয়েছি। এবার এখান থেকে কেটে নিয়ে আমরা এগুলো আজকে সংগ্রহশালার যে ট্রেতে আমরা সবজি সংগ্রহ করে রাখছি সেখানে রাখবো। ওলকপি এই যে আগের দিন একটি কেটেছিলাম, আজকে দুটি কাটলাম, তার মানে দুটি ব্যাগ খালি হলো। যত ব্যাগ খালি হবে আবার নেক্সট সবজি এই ব্যাগগুলো বসানো হবে। এতে যে ভার্মি কম্পোস্ট দেওয়া আছে যথেষ্ট পরিমাণে নেক্সট সবজিটা আরও হয়ে যাবে, সামান্য সার দিলেই হয়ে যাবে। তাহলে আজকের সংগ্রহশালায় কী কী পেলাম আমরা কুমড়ো তুললাম, লাউ তুললাম, এদিকে বেগুন তুললাম, ধুতুল তুললাম, সিম তুললাম, এবং পালং, মূলো, এই সমস্ত সবজিগুলো এখনও পর্যন্ত আমরা সংগ্রহ করেছি। এখন আমরা দেখছি লঙ্কা গাছে বেশ ভালো কিছু লঙ্কা হয়েছে। এবং এই যে লঙ্কা চাষ সম্বন্ধে যদি কিছু কথা বলা হয়, একবার যদি লঙ্কা চাষ করা হয়, এই চাষটিও খুব সহজ। যে কোনো জায়গায় রোদ্দুর পড়ে বারান্দাতেও এই গাছটি বসানো যায়। একটি 10x12 গ্রো ব্যাগে মাটি ভর্তি করে 100 থেকে 150 ভার্মি কম্পোস্ট দিয়ে এই গাছটি বসালে প্রচুর পরিমাণে লঙ্কা উৎপাদন হয়। দেখুন প্রচুর পরিমাণে আমরা লঙ্কা দেখছি হয়েছে, এবং যেগুলো আজকে আমরা গাছ থেকে কিছু সংগ্রহ করে নেব। কারণ
আমরা যে সমস্ত সবজিগুলো করেছি, কাঁচা লঙ্কা সবজিতে খুব লাগে, এটি মশলা জাতীয় সবজি। আজকে আমরা কিছু কাঁচা লঙ্কা তুলে নিলাম। এরপর আমরা কিছু ধনেপাতা যেটিও সব মশলা জাতীয় সবজি, সুগন্ধি সবজি, আমরা কিছু ধনেপাতা তুলে নেব। যে ধনেপাতাগুলো গ্রো ব্যাগে চাষ করা যায়, এটাও খুব সহজ চাষ। একটি 15 ইঞ্চি গ্রো ব্যাগে মাটি ভর্তি করে সামান্য কিছু ভার্মিকম্পোস্ট দিয়ে ধনের বীজ নার্সারি থেকে নিয়ে এসে ছড়িয়ে দিলে অতি অল্প সময়ে এবং সহজে এই ধনেপাতা চাষটি করা যায়। যদি আমরা একটি গ্রো ব্যাগে ধনেপাতা চাষ করি, আর যখন গাছ রেডি হয়ে যাবে, শুধু পাতাগুলো যদি আমরা তুলে নিই, গাছটা উপড়ে নেওয়ার দরকার নেই, পাতাগুলো তুলে নিলেই আমরা এখান থেকে আবার পরবর্তীকালে চাষ পাব। আমরা এখন নেক্সট যেটা বিষয়ে মূলো সম্বন্ধে আসব। বেশ কিছু মূলো তুলতে হয়েছে। এই মূলোগুলো আমরা সংগ্রহ করে নেব এবং সংগ্রহ করে সংগ্রহশালা রাখবো। ছাদ বাগানে মূলো খুব অনায়াসে চাষ করা যায়। ঠিক একইভাবে 15 ইঞ্চি গ্রো ব্যাগে মাটি ভর্তি করে সামান্য কিছু ভার্মিকম্পোস্ট দিয়ে মিশ্রণ করে মূলো বীজ ছড়িয়ে দিলেই খুব সহজে অল্প খরচায় এই চাষটি করা যায়। তবে হ্যাঁ, যেটি শীতকালীন ফসল, জল টান পড়তে গেলে কিন্তু মূলো আসবে না, মূলো বাড়বে না। তাই পরিমাণ মতো জলসেচ কিন্তু আমাদের সর্বক্ষণ দিতে হবে। যদি পরিমাণ মতো জলসেচ আমরা সর্বক্ষণ দিই এবং যদি আমরা ঠিকঠাক জলসেচ দিই, তাহলে খুব ভালো সাইজের মূলো কিন্তু আমরা বাগান থেকে উৎপন্ন করতে পারি। আজকে এই মূলোগুলো উপরে ধুয়ে নিয়ে আজকে সংগ্রহশালায় রেখে দেবো এবং যেখান থেকে আমরা সবজিগুলো সম্পূর্ণটা সংগ্রহশালা থেকে রান্নাঘরে নিয়ে পৌঁছাবো। আমরা কিছু ভেটুলি পুঁই শাক কেটে নেব। এদিকে দেখা যাচ্ছে বেশ কিছু পুঁই গাছ ভেটুলি হয়েছে। শীতকালে এই ভেটুলি পুঁই শাক খুব মুখরোচক খাবার। মাছের মাথা দিয়ে ভেটুলি পুঁই শাক করলে খুব ভালো হয়। তাই আমরা বাগানে কিছু ভেটুলি পুঁই শাক চাষ করেছিলাম। এই পুঁই শাকের যে বীজ হয়ে যায় তাকে ভেটুলি বলে। এই শাকগুলো আমরা কিছু কেটে নেব আজকে সংগ্রহশালায়। আজকে আমরা শাক জাতীয় যে সমস্ত সবজিগুলো তুললাম সেগুলো মূলো শাক, পালং শাক এবং পুঁই শাক, আর কিছু তুলব না। তা আমরা এই পুঁই শাক যে তুললাম, বীজ সামান্য কাঁচা বীজ, পেকে যায়নি, কাঁচা বীজ হয়েছে। এই বীজ সমেত পুঁই শাকগুলো রান্না করে খেলে খুব সুস্বাদু হয়। বাংলায় এটা একটা ভালো মুখরোচক খাবার। আমরা বেশ কিছু ভেটুলি পুঁই শাকও তুললাম, যেটি আমরা সংগ্রহশালায় রাখবো। তাহলে আজকে যে সবজিগুলো সম্বন্ধে চাষ সম্বন্ধে আলোচনা হলো এবং যেগুলো হারভেস্টিং করলাম সেগুলো হলো কুমড়ো, লাউ, শিম, বেগুন, ধুদুল, পালং, মূলো, ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং পুঁই শাক। যাক, আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না। ছাদের ওপর সবজি চাষ সম্বন্ধে বিশেষ আলোচনা, হারভেস্টিং সব কিছুই আজকে করা হলো। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের তরফ থেকে সমস্ত ভাই ও বোনেদের শুভেচ্ছা জানিয়ে, সুপ্রিয় দর্শকবৃন্দকে নমস্কার জ্ঞাপন করে এবং প্রত্যেকের জন্য সুস্থতা কামনা করে আজকের ভিডিও আজকে এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।